নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। তৃষিতাস ব্লগ ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি তৃষিতা আড্ডায় আলাপচারিতায় যার মুখোমুখি হয়েছি তিনি লেখক, গবেষক, কবি, নাট্যকার এবং সম্পাদক শ্রী ধনঞ্জয় ঘোষাল। ধনঞ্জয় দা, নমস্কার। নমস্কার এবং আপনাকে অনুষ্ঠানে স্বাগত। আজকে এত ব্যস্ততার মধ্যে আপনি সময় দিয়েছেন, এইটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। আমারও খুব ভালো লাগছে, লাগবে তোমার সঙ্গে কথা বলতে। নিশ্চয়ই। ধনঞ্জয় দার তো প্রাথমিক পরিচয়গুলো আমি দিলাম আপনাদের, কিন্তু ধনঞ্জয় দার আরো বিস্তারিত পরিচয় আমরা পরিচিত হতে হতে যাব আজকের এই আড্ডা, এই আলাপচারিতার মাধ্যমে। ধনঞ্জয় দা, আমি প্রথমেই আপনার কাছে একটা ব্যক্তিগত কৌতূহল থেকেই একটা জিনিস জিজ্ঞেস করি যে আজকে এই সন্ধেটায় যেমন আমি আপনার মুখোমুখি হতে পেরেছি, তেমনি একটা সময় তো আপনিও নিশ্চয়ই এরকম কিছু বিদগ্ধ, কিছু জ্ঞানী মানুষের মুখোমুখি হয়েছেন, এবং সেই বিষয়গুলো আপনাকে কিভাবে সমৃদ্ধ করেছেন এবং কাদের সঙ্গে কাদের মুখোমুখি আপনি হয়েছেন, সেই বিষয়গুলো একটু যদি জানান আমাদেরকে তাহলে। মানে খুব ভালো, মানে প্রথমেই তুমি এমন একটা প্রশ্ন করেছো মুখোমুখি, যে খুব আকর্ষণীয়। মানে বলতে বলতেই আমার ভাবছিলাম যে সত্যি তো তুমি যেমন আমার মুখোমুখি, বা আমরা এখন আলাপচারিতায়, তো এইরকম আলাপচারিতায় বেশ আমার সৌভাগ্যই বলবো এটা। বেশ কয়েকজন মানুষের সঙ্গে হয়েছি, যেমন তার মধ্যে অন্যতম হচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীলদার সঙ্গে বহু আড্ডা, রোববারের আড্ডা, দেশে এবং বিদেশে। আলাপচারিতা বলতে প্রকৃত অর্থে যেটা বোঝায়, যদি ধরো ইন্টারভিউ বা ইত্যাদি এরকম একটা গঠনমূলক যদি বলি, নিশ্চয়ই সুনীল গঙ্গোপাধ্যায় শ্রদ্ধেয় মানুষ তিনি। দীর্ঘ ইন্টারভিউ নিয়েছিলাম, দীর্ঘ কথোপকথন হয়েছিল। এছাড়াও প্রণব মুখোপাধ্যায়, যিনি আমাদের মানে সাবেক রাষ্ট্রপতি, তিনি যখন রাষ্ট্রপতি ছিলেন তখন আমি তার উপরে বলাকা পত্রিকার একটা সংখ্যা সম্পাদনা করেছিলাম। তো সেইটা করাকালীন তার সঙ্গে আলাপচারিতায় বসেছিলাম। একাধিকবার বিভিন্ন প্রসঙ্গে স্বভাবতই কাজ হলে আলোচনা হবে, সেরকমও কিছু স্মৃতি আমার কাছে রাখা রয়েছে। এরকম আলাপচারিতায় মানে ইন্টারভিউ যদি বলা হয় বা কথোপকথন, প্রকৃতি বন্দ্যোপাধ্যায়ের নিশ্চিত ভাবে। এছাড়াও এই মুহূর্তে তিনটে নাম মনে হলো, হয়তো আরো অনেকগুলো হবে। আর আলাপচারিতা ঠিক নয়, কিন্তু আমার আমার সৌভাগ্য বলতে পারো যে আরো দুজন মানুষের কথা এখন মনে পড়ছে, আরো একজন মানুষের কথা মনে পড়ে যাচ্ছে। একজন হলেন অমিতা সেন। অমিতা সেন, আশ্রম কন্যা। তার আমি সাক্ষাৎ পেয়েছিলাম, কিছুটা সময় তার বাড়িতে আমি তার মুখোমুখি হতে পেরেছিলাম। আমার সেই বয়সে, তখন অনেক অল্প বয়স, প্রায় 22-23 বছর বয়স। সেই সময় আমার যা কৌতূহল ছিল, যা জানার ছিল, সেগুলো তিনি শুনলেন, উত্তর দিলেন। পরবর্তী ক্ষেত্রে ঠিক 10 বছর আগেই প্রায় আমি অমর্ত্য সেনের মুখোমুখি হয়েছি। ওনার প্রতিচি বাড়িতে আমার সৌভাগ্য হয়েছিল একটি সকালে কিছুটা সময় এরকম। এবং আরো আরেকজনের কথা মনে পড়ছে, ধরো এরা দুজনেই মানে রবীন্দ্রনাথকে দেখেছেন। আরেকজন দীপেশ রায়চৌধুরী, যার বাবার নাম হচ্ছে সুধাকান্ত রায়চৌধুরী, যিনি রবীন্দ্রনাথের সচিব ছিলেন। তো দীপেশ বাবু এখন বোলপুরে আছেন। দীপেশ বাবুর সঙ্গেও দেখাশোনা হয়েছে, দীর্ঘ আড্ডা হয়েছে, কথা হয়েছে, জিজ্ঞাসা হয়েছে। বলতে পারো এটা আমার কাছে খুব মানে খুব আনন্দের লাগে। মানে হয়তো সবকটা আলাপচারিতা লিখে রাখিনি বা লেখার জন্য তৈরি হয়নি, কিন্তু এরকম বহু মানুষের কথা। ভবতোষ দত্তের কথা মনে পড়ছে, তিনি নেই, প্রয়াত হয়েছেন। অমিত্র সুধাম ভট্টাচার্য আছেন, স্বাতী গঙ্গোপাধ্যায়ের কথা বলতে হবে, এবং মীনাক্ষী চট্টোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়ের স্ত্রী। এরকম বহু মানুষ, মানে অনেক মানুষের সঙ্গে জীবনে এরকম আড্ডা হয়েছে, অপলক চেয়ে থেকেছি। আমার অনেক প্রশ্ন ছিল, করেছি, তারা উত্তর দিয়েছেন। এখন তোমার এটা আমার সৌভাগ্য যে আপনি এত বিদগ্ধ মানুষদের সঙ্গে আড্ডা, আলাপচারিতা, সময় এত কিছু কাটিয়েছেন, তারপরে আমি আপনার মুখোমুখি, এটা আমার প্রাপ্তি।
আড্ডা এগোবো। ধনঞ্জয় দা, আপনি এই বলাকা পত্রিকার কথা আপনি বললেন, এবং বলাকা পত্রিকা সম্ভবত 1992 সাল থেকে প্রথম প্রকাশিত হচ্ছে, এবং এই যে দীর্ঘ 28 বছর এখনো এই পত্রিকা প্রকাশিত হয়, এবং সম্পাদক আপনি, এবং যেটা নাকি গবেষণাধর্মী পত্রিকা। অনেক মানে এবার এই পত্রিকাটার মূলত কি কাজ সেটা যদি একটু দর্শক শ্রোতা বন্ধুদের জানান। আসলে 92 সালে আমাদের বয়স, তো তখন তো আমরা গ্রাজুয়েশন করছি, এরকম ওই আহ, যা হয় আর কি, সবাই কবিতা লেখে, আমরাও লিখতাম, আমরাও লিখেছি। হুম তো তখন নিজেদের লেখালেখি ছাপা বন্ধুরা মিলে কিছু করার উদ্যোগ থেকেই বলাকা পত্রিকা বেরোলো। মানে সে 16 পাতার 8 পাতার, সে একেবারেই মানে খুব গুরুত্বপূর্ণ, আমাদের কাছে গুরুত্বপূর্ণ, সমাজে তার কোনো দাম নেই, ছিলও না। কিন্তু প্রবল আনন্দ ছিল, প্রবল আনন্দ ছিল। আমরা দল বেঁধে হই হই করতাম, এবং আমাদের ভেতরে, মানে আমার ভেতরে তখন থেকেই না খুব ফেরিওয়ালা হওয়ার লোভ ছিল, বুঝেছো? মানে আমরা আহ, সবাই মোটামুটি একই জায়গা থেকে উঠে এসেছি, লেখালেখি করেছি, ছোট কাগজ বার করতাম একটা, নিয়ে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে গিয়ে আমরা বন্ধুরা মিলে ফেরি করতাম, মানে ফেরিওয়ালা হতাম আত্মরূপা। এটা হবার লোভেই ওই পত্রিকাটাকে নিয়ে আমরা যেতাম, কিছু তারা ফেরি করতে হবে। এবং বিচিত্র অভিজ্ঞতা, মানে ফেরিওয়ালাদের সঙ্গে খাওয়া দাওয়া, থাকা শোয়া, এরকম একটা প্রায় করে ফেলেছিল আর কি। সেগুলো ঠিক পত্রিকা বিক্রির জন্য নয়, ঠিক। মানে ওই 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 জীবনটাকে দেখবো। হুম এরকম ভাবে বেশ চলতে থাকলো, চলতে চলতে একটা সময় আমরা একটু বয়সে পরিণত হলাম, হয়ে ভাবলাম যে এর চরিত্রটাকে বদল করতে হবে। মানে কবিতা, গল্প, ছাপা, এ তো হয়েই চলেছে, আরো অনেক কাগজ করছে। হুম কিন্তু এর পরে তো আমরা করলাম, আমাদেরও তখন লেখালেখি বিভিন্ন জায়গায় লিখছি। হুম এই নয় যে নিজের লেখা ছাপার জন্য আর নিজেকে কাগজ করতে হবে, তা নয়। তো তখন কাগজটার চরিত্র বদল হলো। বদল হলো কি, যে বিষয় ভিত্তিক কাজের দিকে আমার একটু নজর দেয়। তার দুটি কারণ, একটা হচ্ছে যে পত্রিকাটাকে একটু চরিত্র দেবো, একটু বৈশিষ্ট্য দেবো। আর দুই, আমি বিজ্ঞানের ছাত্র, বাংলা কিছুই পড়িনি, মানে আজও কিছু জানি না, পড়িনি। তো এই বড় কাজগুলো করতে গেলে যদি নিজের একটু শিক্ষিত করে নেওয়া যায়, তো যেখান থেকে টার্নিং পয়েন্ট বলা যায়, সেটা হচ্ছে যে এই বঙ্গদেশের 19 শতকের একজন প্রবাদপ্রতিম মানুষ কাঙাল হরিনাথকে নিয়ে একটা সংখ্যা করলাম 2007-এ। এবং সেইখান থেকে চরিত্রটা, পত্রিকার বদল হয়, কবিতা আর ছাপা হয় না, গল্প আর ছাপা হয় না, আর কিছুই ছাপা হয় না। যেটা ছাপা হয় সেটা হচ্ছে কোনো বিষয়ের উপরে প্রবন্ধ। প্রবন্ধ। তা এইটার মূল লক্ষ্য আর একটা দাঁড়িয়ে গেল দেখতে দেখতে, সেটা হচ্ছে বাঙালি বা বাঙালি বোধ, হুম বা বাঙালি আনা বলা যায়। হুম হুম যেমন ধরো আমার কাজের মধ্যে হচ্ছে যে বাঙালির বিজ্ঞান চর্চা। আমরা সত্যেন্দ্রনাথ, মেঘনাথ, প্রফুল্লচন্দ্র, এই কয়েকটা নাম কিন্তু জানি, সবাই জানে, কি আবিষ্কার করেছেন জানি না হয়তো, হ্যাঁ কিন্তু হ্যাঁ এই নামগুলো একদম জানি। ঠিক। কিন্তু এর বাইরে অনেক বাঙালি বিজ্ঞানী বা ছিলেন, স্বাধীনতা পূর্ববর্তী আমার মূলত সময়সীমা কাজ করার ক্ষেত্রে হুম তাদেরকে আমি আবিষ্কার করার চেষ্টা করি। প্রচুর বাঙালি বিজ্ঞানীর অবদান হুম জাতীয়তা বোধ গঠন, আবিষ্কারের ক্ষেত্রে তাদের, মানে বাঙালির বিজ্ঞান চর্চা। হুম এবার ধরো আরেকটা কাজ হলো বাংলা বইও ছাপা। হ্যাঁ, বাংলা বই, মানে প্রথম বাংলা বই কবে বেরোলো, হুম এবং হুম সেই প্রথম বাংলা বইটা আমাকে দেখতে হলো, এবং ঠিক। তারপরে ছাপাখানা হলো। হ্যাঁ। ছাপাখানা মানে 1778 আচ্ছা। হ্যালেট সাহেব এলেন, হ্যালেট এইসব একদম। করলেন। তারপরে বাংলা বইয়ের তৈরি হচ্ছে, হ্যাঁ 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 মুদ্রা যন্ত্র এক এক করে বসছে, একদম। এই যে বিবর্তন হচ্ছে, বিবর্তন। বাংলা বইও ছাপা। তারপর যে বাঙালি শিশু সাহিত্য, প্রাক স্বাধীনতা, বাঙালি মেয়েরা, বিশেষ করে বলি এটা, যে আজকে তুমি এই যে বসে মুখোমুখি হচ্ছে, বা হুম হুম বাঙালিরা পড়াশোনা করছে, বিভিন্ন ক্ষেত্রে বাঙালি মেয়েদের বিরাট অবদান। হ্যাঁ। মানে এখনকার মেয়েরা এই জায়গাটায় পৌঁছতে পেরেছেন, সেই সময় বেশ কিছু বঙ্গ নারী, তারা ওই ওই 19 শতকের পথটা। অন্ধকার থেকে বেরিয়ে এলেন নিজের জোরে। হুম তো সেইটা তো, তারা তো আমার ঈশ্বর, ঠিক। মানে আমার দেবতা বলতে যা বোঝায় তারা। তাদেরকে নিয়ে একটা কাজ করলাম, তাদেরকে দুটো পড়লাম, পড়াশোনা করলাম, যে ওই সাংসারিক সংসারের ভেতর থেকে এইরকম ধরো কাজ কিছু করেছি। একটি কাজ চলছে বাঙালির সভা সমিতি ও প্রতিষ্ঠান। বাহ। মানে বাঙালির যে বাঙালি জাতিটা যে গড়ে উঠলো, হুম 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 তার যে বিরল কীর্তি, সভা সমিতি প্রতিষ্ঠান একদম। যে তৈরি হলো, সেগুলো কি কি কি
কেন তৈরি হলো এবং তাদের ভূমিকা কি ছিল সেই সময়, এইটা নিয়ে। একদম। তো একটা সময় কবিতার কাজ হলো, একটা সময় এই বিষয় ভিত্তিক কিছুটা গবেষণাধর্মী হুম। কাজ হলো, মানে হয়ে চলেছে। 28 বছর হলো। কবে বন্ধ হবে কবে চলবে জানি না, চলছে। না, চলুক। এই পত্রিকা আমাদের সাহিত্যের ছাত্রছাত্রীদের কাছে তো বটেই, এবং যারা গবেষণাধর্মী কাজকর্ম করেন তাদের কাছে সত্যি একটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ অ্যাসেট। ধনঞ্জয় দা, আমি এটা জিজ্ঞেস করতে চাই যে এই যে কবিতা কবিতা লেখার সূত্রপাত কি বলাকা পত্রিকাকে ঘিরেই আপনার কবি হয়ে ওঠা বা কবিতা লেখার ইচ্ছে, অনুপ্রেরণা, যাই বলি? ঠিক বলাকা পত্রিকাকে ঘিরে তো বটেই, কিন্তু হুম। আবার নাও বটে। কেন কি তখন আমরা লিখছি, হুম। লেখা পড়ছি। আমাদের ওখান থেকে তখন একটি কাগজ বেরোতো, অভিমুখ বলে, বেলঘরিয়া থেকে একটি কাগজ বেরোতো। তখন তো এইসব ফোন, ইন্টারনেট, হ্যান ত্যান কিছু নেই, মানে এক্স্যাক্টলি। কাগজই সব, বই সব, একদম। পত্রিকাই হুম। সব। তা সেই পত্রিকাটা আসার পরে ত্রৈমাসিক পত্রিকা একটি কবিতা পাঠালাম। নামটা হচ্ছে একটি মিছিলের মুখ বা এরকম কিছু হুম। একটা। হুম। 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 মানে তখন তো রক্ত গরম, মানে হুম। ওই হুম। সমস্ত বিপ্লব বিদ্রোহ এইসব হ্যাঁ, নিয়ে হ্যাঁ, হ্যাঁ, ভাবনা চিন্তা, তো একদম। সেগুলো কবিতা হয়নি, কিছুই নাই, কিন্তু সেখানে ছাপা হলো। হুম। তো ভদ্রলোক দেখা করতে চাইলেন। তো তারপরে দেখলেন যে এই অল্প বয়স, তিনি ভেবেছিলেন বয়সটা একটু বেশিই হবে। প্রথমত আমার নাম ধনঞ্জয়, মানে কি ভাবতেই পারে না হ্যাঁ, হ্যাঁ। যে আমার বয়স অল্প। এবং এটা একটা আমার দুর্ভাগ্য বা সৌভাগ্য যাই বলো না কেন, যে মেয়েরা নামের জন্য আমায় বাতিল করে দিয়েছে, মানে আর প্রেম করতে আগ্রহ বোধ করেনি। মানে আহ, এই নামের সঙ্গে হয় না, মানে লোককে বলবে কি যে তোমার বয়ফ্রেন্ডের নাম কিনা ধনঞ্জয়, বলো বাবা রক্ষে করো, এই নামের রোমান্টিক নয় আর কি, অসম্ভব। এই নাম শুনলেই বাতিল হওয়ার জোগাড় আর কি। যাই হোক, তিনি ভাবলেন যে আমার বয়স 50 হবে, তো তখন অনেক, আমার হ্যাঁ। বয়স বোধহয় 22-23। যাই হোক, সেইখান থেকে তিনি তখন অভিভাবকের মতো কাজ করলেন। এবং সেই সময় আরেকজন মানুষকে পেয়েছিলাম আমাদের এই 12 ক্লাস গ্রাজুয়েশন, যে সময় আমরা লেখালেখি করি। তিনি প্রবাদপ্রতিম ব্যক্তি, তার নাম হচ্ছে অমল রায়। তিনি আচ্ছা। আড়িয়াদহে থাকতেন, আমারও এই সময়টা আড়িয়াদহে কেটেছে। হুম। ফলে সকালবেলা বা রোববার দিন ওর কাছে যেতাম। উনি বিভিন্ন গল্প বলতেন, অসাধারণ নাটক লিখিয়ে তিনি, মানে নাট্যকার হিসেবে তার কোনো সীমা পরিসীমা নেই। অসম্ভব ভাবে বাংলা বলতেন, বিরাট বড় বাদী। আর তাকে আমি মানে শুনতাম, তাকে শুনেই যেতাম। এই জায়গাটা থেকে তারপরে নিজেদের পত্রিকা, এবং আস্তে আস্তে সারা বাংলার যারা কাজ করেন, লেখালেখি করেন, আমাদের সময় করতে 9-এর দশকের কবি আমি, তাদের সঙ্গে আলাপ পরিচয় করে চলতে থাকে, চলছে। চলছে। ধনঞ্জয় দা, একটা কথা এই সূত্রে আমার মনে হলো, এই যে আপনি বললেন যে তখনকার দিনে তো ইন্টারনেট ছিল না, এরকম খুব বেশি গুগল সার্চ ছিল না, কিন্তু তার মধ্যেও পড়া, পত্রিকা পড়া, পেপার পড়া, বইপত্র পড়া, এইসবের একটা আকাঙ্ক্ষা ছিল। আচ্ছা, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কি কোথাও গিয়ে মনে হয় যে এই গুগল, ইন্টারনেট সমস্ত কিছু এসে পড়াটাকে কোথাও গিয়ে একটু কমিয়েছে? একটা খিদে, পড়াটাও তো একটা না, খিদে। মনে হয় না, সত্যি বলছি, মনে হয় না। হুম। তার কারণটা তোমায় বলি, সেটা হচ্ছে যে প্রথম কথা যে এই যে আমি যে কাগজটা করি, হুম। কাগজটা তো ধরো 400 পাতার বা 350 পাতার বা 500 পাতার, কাগজটার দামটা অনেক, মানে 250-300 টাকা দাম। হুম। তা হঠাৎ করে মানুষ এই কাগজ কিনবে কেন? যাদের দরকার তারাই কিনবেন, ঠিক। বা যাদের আগ্রহ তারা একদম। কিনবেন। একদম। তো এই কাগজটা কিন্তু, মানে আমার কাগজ বলে না, এইরকম কাজ যারা করেন তাদের প্রত্যেকের কাগজই কলকাতা থেকে, কলেজ স্ট্রিট থেকে বিক্রি হয়। তার মানে ধরতে হবে যে মানুষ পড়েন এক শ্রেণী। আর আমি বলবো যে গুগল সার্চ হবার ফলে বা অনলাইন ইন্টারনেট আসার ফলে অনেক উপকার হয়েছে। যেমন ধরো আমি যখন রিসার্চ করছি, হুম। 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 তখন আমার মানে মেইন জায়গাটা ছিল হচ্ছে 19 সেঞ্চুরি, 19 শতকের একটা হুম। পার্ট ছিল। সেই সময় আমি আহ, এই 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 ইন্টারনেটের থ্রু দিয়ে পৃথিবীর অন্যান্য অনেক লাইব্রেরি গুলো সার্চ করতে পেরেছি। যেমন হাইডেলবার্গের হুম। যে আছে, তাতে চলে যাওয়া যায়, মানে সেখান থেকে স্টাডি করা যায়, পড়া যায়। আমাদের যে এটা আছে আর কি, বি স্পেস, সেটা হুম। যাওয়া যায়। মানে মানে যারা পড়েন তারা পড়েন, এবং পড়েন। তাদের কিন্তু সুবিধে হয়েছে। মানে হঠাৎ করে বই পাচ্ছি না, নেই, কিন্তু ওইখান থেকে তো প্রচুর বই পড়তে পারছি, প্রচুর জিনিস পড়তে পারছি। আসলে এক, মানে আমি কি বলছি, আমার মনে হয় যে এক শ্রেণী কোনো কালেই পড়ে না। মানে ইন্টারনেট না থাকলেও একদম। পড়তো না, ঠিক। ইন্টারনেট আসার পরেও পড়ে না। আবার এক শ্রেণী আছে যারা পড়েন এবং পড়াশোনা করে। এখনো পড়ছেন, হয়তো
আহ, কিছুটা সময় বিভাজিত হয়েছে, হ্যাঁ, মানে আরো অনেক ক্ষেত্রে চলে গেছে। কারণ ইন্টারনেট মানে তো শুধু পড়ার ব্যাপার নয়, ঠিক। আরো অনেকগুলো অনেক কিছু বিষয়। বিষয় আছে, সার্চিং যাচ্ছে বা ইত্যাদি। হ্যাঁ। কিন্তু অনেকে অনেক আমি দেখি যে অনেক উপকার, মানে আমি ধরো এখন একটা রিসেন্ট কাজ করছি, হুম হুম হুম। সেইটার অনেক তথ্য, অনেক মানে ইন্টারনেটে। প্রাচীন, মানে কি বলবো, প্রাচীন পুঁথি বলো, হুম প্রাচীন হুম। তথ্য বলো, আমি ইন্টারনেট থেকে পড়ে নিতে পারছি, এই লাইব্রেরি গুলোকে সার্চ করে। বেশ। কিন্তু সেটা যদি এখন গিয়ে তো আর সম্ভব নয়, মানে আমার একটা পড়ার অভ্যেস যেটুকু আছে আর কি, হুম হুম সেটুকুকে হুম। আমি কাজে লাগিয়ে নিতে পারছি বেশি করে। একদম তাই একদম। উনি পড়েন না, তিনি পড়েনি না। তিনি পড়েনি না, একদম। ধনঞ্জয় দা, এবার একটু নাটক লেখার প্রসঙ্গে আসি। মূলত আপনি বরাবরই বলে আসেন যে ধারণাধর্মী নাটক আপনি পছন্দ করেন এবং আপনার বিষয়টাই, শ্রুতি নাটকের বিষয়টা ধারণাধর্মী। আমার জিজ্ঞাস্য যে ধারণাধর্মী নাটক কনসেপ্টটা কি, এবং নাটককে কি, নাটক কেন, যে কোনো সাহিত্যের বিষয়কে কি সেইভাবে দাগিয়ে দেওয়া যায় যে এটা ধারণাধর্মী বা যাই হোক সেইভাবে, এটা নিয়ে যদি একটু কিছু বলেন। হ্যাঁ, নিশ্চয়ই যায়, নিশ্চিত ভাবে যায়, নিশ্চিত ভাবে যায়। মানে রবীন্দ্রনাথের নাটকই তার প্রথম উদাহরণ বলতে পারি। হুম 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 রবীন্দ্রনাথের নাটক জীবনটাকে যদি আমরা দেখি, হুম সম্পূর্ণ দুটো ভাগে ভাগ করে দেওয়া আছে। হুম 1907-এর আগে রবীন্দ্রনাথ একরকম ভাবে লিখতেন, হুম। তার পরের লেখাগুলো অন্যরকম। অন্যরকম। এখন এগুলো যে তিনি লিখছেন, এর মধ্যে কাহিনী কোথায়? ডাক ধরে কি কাহিনী? কাহিনী কই? হুম। ও একটা ছেলে জানলার ধারে বসে রয়েছে, এইসব আসছে যাচ্ছে, আসলে তো পুরো ধারণা, ধারণা। পুরো কনসেপ্ট, মানে বুঝতে পারলে হচ্ছে ভালো জিনিস আর পৃথিবীতে অত অমৃত। ঠিক। আর বুঝতে না পারলে মনে হবে এটা কি, একটা এটা কি গল্প নেই। আসলে এই যে গল্পকে অতিক্রম করা, গল্প মানে ভারী চমৎকার ব্যাপারটা হয় যে ধরো জ্ঞানের জিনিস, হ্যাঁ? হুম। জ্ঞানের জিনিস একবার জানা হয়ে গেলে আর আকর্ষণ থাকে না। থাকে না। মানে সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত, যেটা আমরা জানি, এটা আবার যদি কেউ জানাতে যায় বলবে এটা তুমি কি জানো। ঠিক। কিন্তু সূর্য পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে অস্ত যায়, এটা যে যখন বোধের পরিণত হয়, তখন এটা বারবার মনে হয় যে আজকে সূর্যাস্তটা, আজকে সূর্যোদয়টা, 3 বছর আগে একটা সূর্যাস্ত দেখেছিলাম অমুক জায়গায় বেড়াতে গিয়ে, এখন সেটা বোধের জায়গা। ঠিক। তার মানে কি, সেটা কি একটা কোনো ঘটনা? ঘটনা না, এটা ধারণায় চলে গেছে, এটা একদম। বোধের জায়গায় পৌঁছে গেছে। আমি মনে করি যে আমার নাটকের ক্ষেত্রে যে গল্প বলতে যা বোঝায়, আহ, গল্প নির্ভরতা যেটা বোঝায়, সেটা ভীষণ কম, সেটা আমার ব্যর্থতা। আমি লিখতেও চাই না, আমি ওইভাবে ব্যর্থ হওয়াটাকে আমি সফল মনে করি। আমি কিছু ধারণা দিতে চাই, ধারণা দিতে চাই, মানে বলতে চাই যে ভাবার অনেক রকম দিক আছে। হুম সেটা নাটকটা হচ্ছে সবচেয়ে মানে শ্রেষ্ঠ দিক, কারণ সেটা একজন লেখেন, অনেকে করেন, অনেকে শোনেন, এবং সেটা হুম প্রতিনিয়ত হতে থাকে। হুম ফলে সেই মাধ্যমটার ভেতর দিয়ে যদি আমি কোনো ইতিবাচক ধারণা দিতে পারি, যদি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার কিছু বিষয় সেখানে রাখতে পারি, আমার মনে হয় সেটাই ভালো। যেমন আমার নাটকে একজন বলছেন, একজন ফেরিওয়ালা বলছেন, হুম মানে কি আশ্চর্য দেখো যে ওই যে বললাম, যখন আমরা পত্রিকা পড়তাম তখন ফেরিওয়ালা হওয়ার খুব শখ হয়েছিল। হুম 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 আমার হুম। এই নাটকের প্রথম পর্বে একটা ফেরিওয়ালার ছবি, আচ্ছা। আমার নাটকের দ্বিতীয় পর্ব, তারপরে এই মাঝখানে কিছুদিন নাটক দ্বিতীয় পর্ব আবার একটা ফেরিওয়ালার ছবি, এবং তারা সব আশ্চর্য কথা। তো সেই ফেরিওয়ালাটা বলছে যে দেখুন, শব্দের মানে বাক্যের পরে একটা একটা ডট, তার মানে কি ফুল স্টপ, বাক্য শেষ। শেষ। যে 3টে ডট বসে গেল, সেটা কি হলো? এন্ডলেস। একদম। তাহলে একই বিষয়, একটা ডট আর 3টে ডট, 3টে ডট। এটা তো কোনো কাহিনী না, নিশ্চয়ই। এটা তো একটা ধারণা। তো ভাবতেই পারেন যে একটা ডট মানে আমি, 3টে ডট মানে আমরা, অর্থাৎ আমি থেকে আমরাই। আমরা। আমি থেকে আমরাই যদি উত্তরণ হতে পারি, তাহলে আমাদের হৃদয়, আমাদের ভেতরে জায়গাটা বড় হয়। আমরা সবাইকে বলতে পারি, বাহ বেশ ভালো করেছো, বেশ চমৎকার হয়েছে। আমরা আমরা একটু ধন্যবাদ জ্ঞাপন করতে পারি, আমরা সুপ্রভাত বলতে পারি, ওই এক ডট থেকে 3টে ডটে পৌঁছানো। এইরকম ভাবে আমি আমার নাটকগুলোকে সাজিয়েছি, কিছুটা আরোপিত। হুম নিশ্চয়ই তারা নাটক নয়, ড্রামা বলতে যা বোঝায় তা নয়, আসলে সেগুলো ড্রিম হুম বা হুম হুম। ডিসকোর্স আমি বলি। আহ, যাদের ভালো লাগেন তারা করেন। কিন্তু এই আমি লিখতে এসে দেখলাম যে কিছু নাটক রয়েছে বাজারে, বউটা খুব মুখরা, বরটা খুব মিনমিনে, এইটাই হয়ে চলে। ঠিক ঠিক আমাদের ঠিক। দেশের
মহিলারা এত সুন্দর, তারা বরকে এরকম বলেন না, এরকম ভাবে মুখ করেন না। আমি দেখিনি কোনোদিন আমার বাড়িতে বা আমার পরিসরে কোনো মহিলা মুখ করছেন এরকম ভাবে, আমি দেখিনি। নাটকে প্রথম দেখলাম। একদম। তখন আমার মনে হলো যে আমার ভেতরে কিছু ধারণা আছে, সেই ধারণাটা দেওয়া দরকার। এবং ধরো আজকে এই কথা প্রসঙ্গে একটু বলি, হুম। যে 18টা নাটক নিয়ে আলোকে ধেনু বেরুই একটা অনলাইন এই হ্যাঁ, এই প্রথম প্রসঙ্গে আসতে যাচ্ছিলাম। বঙ্গদেশে একটা হ্যাঁ। তারা আয়োজন করলেন। 18টা হুম। আমার নাটক 18 দিন ধরে চলছে, আজকে চলছে। তার 13তম দিন। এবং প্রতিদিনই শ্রোতারা শুনছেন হুম। এবং লিখছেন যে ঠিক। তাদের ভালো লাগছে, কারণ ধারণা ধারণা ধারণা। আমাদের এখন গল্প ভালো লাগছে না, আমরা যে পরিস্থিতিতে রয়েছি, ভালো গল্প শুনছি, পরের দিন সেই ভালো আরেকটা গল্প শুনছি, কিন্তু ভালো লাগছে, কিন্তু ধারণা ভালো লাগছে, কারণ সে আমাকে উদ্দীপ্ত করছে, আমার আরেকটা ধারণার জন্ম দিচ্ছে। ঠিক। তো এই কারণে দাগানো যায় কি যায় না ধারণা ধর্মী বা কাহিনী ধর্মী আমি জানি না, কিন্তু আমি বলতে পারি যদি আমার সম্পর্কে আমার নিজের কিছু এক দু লাইন বলতে হয়। হুম হুম হুম। আহ, এই যে ধারণাধর্মী নাটক, কোথাও গিয়ে কি মনে হয় এই যে দুঃসময়টার মধ্যে দিয়ে আমরা অতিবাহিত করছি, সেটাকে কোথাও গিয়ে একটা প্রতিষেধক হিসেবে কাজ করছে? নিশ্চিতভাবে একদম। আমার প্রথম উদ্দেশ্য হচ্ছে যে আমি যা দেখি হুম। সেই লেখাটা আমার কাজ নয়। আমি যেভাবে দেখলে মানুষের ভালো হতে পারে, সমাজটার ভালো হতে পারে, সেইটা আমার কাজ, সেই লেখাটা আমার কাজ। আমি যা দেখছি সেটাই আমি লিখছি, ওই বাস্তবতা আমার মানে আমি বিশ্বাস করি না। ধরো আমি খারাপ জিনিস দেখছি, আমি হুম। খারাপ লিখছি, ওটার কোনো মানে হয় না। যা করলে সমাজটা ভালো হয় হতে পারে, যেটা হলে ভালো হয় সমাজে, আমি ঠিক সেইটাই। ফলে কখনো মনে হয় এটা অবাস্তব, এটা জীবনে সম্ভব নয়। মানে কালকে আমার একটা নাটক বাজবে, মানে তাতে একটা জায়গা আছে যে একটি ছেলে তার এক মানে তার এক বান্ধবী আছে। হুম হুম হুম। তো সে একটা প্ল্যান করছে, তো তার বান্ধবী ইউরোপ যাবে, তো ইউরোপ যাওয়াটা ক্যান্সেল করে সেই টাকাটা তার বন্ধুকে দিয়ে দিচ্ছে। তো এটা বলবে এটা কি সম্ভব নাকি? কিন্তু এটা তো সম্ভব, এটা তো এটা সম্ভব ইতিবাচক হয়। দিক। একদম। সে একটা 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 কার্ডিয়াক ইউনিট করতে চাইছে, তার চেষ্টা মতো দুটো তিনটে বেড নিয়ে। তার বান্ধবী বলছে যে তুমি এত বড় একটা কাজ করছো না, আমি ইউরোপে গিয়ে এখন ফুর্তি করবো, আমরা যদি ইউরোপ পরেও যেতে পারি, কিন্তু তুমি যে মহান চেষ্টাটা করছো, আমার টাকাটা আমার ইউরোপ যাওয়া। তার হাজবেন্ডও বলছে ঠিক আছে দাও। এটা একটা বিরাট ভালো দিক। এখন এটাকে দিক বা না দিক সেটা আমার কাজ না, মনে ঠিক। হতে পারে এটা অবাস্তব টাকা, না। কিন্তু কেউ তো ভাবতে পারেন যে ভাবে। আমি দিতে পারি। এই ভাবানোটা, এই ভেতর থেকে একটু ভালো ভাবানোটাই আমার মূল চেষ্টা, খুব সামান্য চেষ্টা। তো সেইটা যতদূর কাজে দেয় এবং কাজে দিয়েওছে, তাই আমি একদম। জানি। একদম। একদমই তাই। আহ, ধনঞ্জয় দা, একটু আসি এবার মিনিস্ট্রি অফ কালচার থেকে সিনিয়র ফেলোশিপ অ্যাওয়ার্ড, সেই প্রসঙ্গে একটু জানতে চাই কাজ সম্পর্কে এবং বিষয় সম্পর্কে। এটা হচ্ছে যে ভারত সরকার একটা ফেলোশিপ আছে, সেটা হচ্ছে সিনিয়র ফেলোশিপ অ্যাওয়ার্ড। হুম 40-এর ওপরে এইটা দেওয়া হয়, 40-এর নিচে হচ্ছে জুনিয়র ফেলোশিপ অ্যাওয়ার্ড। হুম হুম। এটা বিভিন্ন ভাষায় যারা গবেষণা করেন তারা অ্যাপ্লাই করতে পারেন, বিজ্ঞাপিত হয়। প্রথমে অ্যাপ্লাই করতে হয়, তারপরে স্ক্রিনিং হয়, তারপরে আবার পাঠাতে হয় তাদেরকে কি করতে চাইছি, কেন করতে চাইছি। তারপরে আবার যদি সিলেক্ট হয়, এলিমিনেশন হয়, সেখান থেকে আবার ডিটেইল প্রজেক্ট দিব, তারপরে ফাইনালি গিয়ে হুম। দুই একজন পায় আর কি, প্রত্যেক ভাষায়। তো আমার সৌভাগ্য যে আমি ওই যে কাঙাল হরিনাথ মজুমদারকে নিয়ে কাজ করেছিলাম। তো তখন তার পত্রিকাটাকে নিয়ে কাজ করা হয়নি, গ্রাম বার্তা প্রকাশিকা, প্রকাশিত। তিনি যে পত্রিকাটা সম্পাদনা হুম করতেন। হুম হুম। তা এই পত্রিকা এবং এই পত্রিকা করতে গিয়ে হরিনাথকে যে বঞ্চনা, পীড়ন, লাঞ্ছনা সহ্য করতে হয়েছে, সেইটা নিয়ে, সেই ইতিহাসটাকে নিয়ে, সেই সময়টাকে নিয়ে আমার কাজ। সৌভাগ্যক্রমে সেটা আমি পাই, 2 বছরের একটা প্রজেক্ট সম্পূর্ণ করে আমি সেটা দিয়ে দিয়েছি তাদের কাছে। সেটা আমার 13 সালে পেয়েছিলাম, 15 সালে শেষ হয়ে যায়। এখন সেটা আরো পরিমার্জন করে বই হিসেবে পাওয়ার একটা প্রস্তুতি চলছে, বেরিয়েই যেত এই লকডাউন হ্যাঁ। ঠিক আছে। এই হরিনাথ একজন বিচিত্র চরিত্র। তিনি কোনোদিন ঘুষ নেননি, তিনি কোনোদিন আপোষ করেননি। মানে নির্ভীকভাবে সাংবাদিকতা করেছেন, গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ বলা হয়। তিনি মানে তিনি তাকে অনুসরণ করে অনেকে গিয়েছেন, জলদাস সেন, মীর মোশাররফ হোসেন, অক্ষয় কুমার মৈত্র। তো তার বাড়িতে একদিন আহ এই দুপুরের দিকে লালন ফকির এসে হাজির হলেন। হুম। আচ্ছা।
সেটা 1880 সাল। হুম। ওর বাড়ি থেকেই, মানে আমি কুমারখালী গেছি, উনি কুমারখালীর মানুষ ছিলেন, এখন আচ্ছা। বাংলাদেশের যে বাংলাদেশ। কুমারখালী কুষ্টিয়া অঞ্চলে। কুষ্টিয়া। হুম। ওর বাড়ির উঠোনে গেছি, গিয়ে আমি চেষ্টা করছি 1880-তে ফিরে যাওয়ার, যে লালন ফকির কোথা দিয়ে এলেন, তার আগেই ছেউরিয়া ঘুরে এসেছি, লালন ফকিরের আখড়া ঘুরে হুম। এসেছি। হুম। হুম। তাই এসে লালন ফকির কয়েকটা গান গাইলেন। তা ইনি হচ্ছেন গায়ক আর উনি হচ্ছেন সম্পাদক। লালন ফকির বয়সে অনেক বড়, হরিনাথ বয়সে অনেক ছোট। ছোট। আর হরিনাথের থেকেও ছোট হচ্ছে এরা, জলদর্শন, মীর মোশাররফ হোসেন আর অক্ষয় কুমার মৈত্র। এরা হুম। তিনজনই বিখ্যাত মানুষ আর কি, মানুষ। হবেন। হুম। তখন তাদের যুবক বয়স, হুম। তারা পত্রিকার কাজ করছিল। হুম। তা ফকিরের গান শুনলে, সবাই মিলে গান শোনার পর আহ, অক্ষয় কুমার মৈত্র বললেন, আচ্ছা আমরা এরকম একটা দল তৈরি করতে পারি না, আমরা একটু গান টান করবো, এরকম হবে। তা বলবো যে হ্যাঁ, হতে পারে। তা তখন জলদর্শনকে বোঝাই, তুমি বলুন না, আমি বলি বলে অক্ষয় কুমার মৈত্র প্রথম বললেন, লেখা হলো, সুরও দেয়া হলো। দিয়ে কাঙাল হরিনাথকে বললো যে আমরা একটা দল তৈরি করবো, আমরা একটু শোনাতে চাই, আপনি শুনুন কেমন হয়েছে। হরিনাথ তো অভিভূত হয়ে বললেন, তাহলে কলম ধর, আমি দ্বিতীয় গানটা বলি। বেশ। এই করে এরা সবাই মিলে তৈরি হলো, দলের নাম হলো ফিকির চাঁদ ফকির। আচ্ছা। ফলে ফিকির চাঁদ ফকিরের গান বলতে যা বোঝায়, আহ, সেটা হলো, মানে বঙ্গদেশে একসময় ফিকির চাঁদ ফকিরের গান হুম। হুম। ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। হুম। এবং খেয়াল করো, যেটা আমি গবেষণা করতে করতে দেখালাম বা দেখেছি, হুম। অনেকে সহমত পোষণ করেছে, যে বাংলা ব্যান্ডের সূচনা হলো থেকে। ব্যান্ড মানে কি, অনেকজনে মিলে, অনেকজন কেউ মিলে। গিটার বাজাচ্ছে, কেউ গান করছেন, ঠিক ঠিক কেউ ঠিক। মানে অক্টোপাট অক্টোপাস বাজাচ্ছে, একদম। কেউ অমুক বাদ্যযন্ত্র হুম। বাজাচ্ছে, এই যে হুম। হুম। সবাই মিলে কখনো কোরাস হচ্ছে। সম্মিলিত প্রয়াস এই যে আর কি। সামগ্রিক যে একটা হ্যাঁ। ব্যাপার গানের ক্ষেত্রে, রচনা ঠিক করছেন সবাই মিলে, ঠিক ঠিক। এই যে একটা দলগত প্রচেষ্টা, ঠিক 1880-তে ফিকির চাঁদ ফকিরে দেখা যায়। এবং তারা নগর কীর্তনে বেরোলো, আচ্ছা। গান সবাই মিলে লিখছেন। মীর মোশাররফ হোসেনও গান লিখেছেন, হরিনাথও লিখছেন। পরে হরিনাথ তার স্তম্ভ হলেন আর কি, সেটা মূল স্তম্ভ, দলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। হুম। হুম। সুর দিচ্ছেন তিনি, অনেকে সুর দিচ্ছেন, খঞ্জনি বাজানো হচ্ছে, তখন গিটার বা ইত্যাদি ছিল না, হুম। এইখানে হুম। আসেনি, খঞ্জনি বাজানো হচ্ছে। হ্যাঁ, তারা হারমোনিয়াম নিচ্ছেন, এবং তারা কি সাজছে, কৃত্রিম দাড়ি লাগাচ্ছেন, পরচুলো করছেন, করে ফকিরের বেশ ধরছেন, বেশ ধারণ করছে। আলখাল্লা পরছেন। আজকেও দেখো যারা করেন, তারা তাদের সাজগোজও একদম কিন্তু একদম। অন্যরকম করেন। হ্যাঁ হ্যাঁ সেই হ্যাঁ। সময় তারা করছেন যে কৃত্রিম চুল, কৃত্রিম দাড়ি এইসব করছেন। তার মানে তাদের নামটা হলো ফিকির। টিকিট। ফিকির মানে কি, আমরা ফিকিরে বলি না, ফিকির খুঁজছে। হ্যাঁ হ্যাঁ তা হ্যাঁ একদম। এরা আসলে গান করতে আসেনি, এরা চেয়েছিল যে একটু মজা করবে। মজা কিন্তু করা। তারা তো প্রত্যেকে প্রতিভাবান। ঠিক তারা এইটা করতে গিয়ে তারা যা বলে গেলেন গানের ভেতরে, সেটা একটা দর্শন তৈরি হলো। ঠিক ঠিক ঠিক। একটা একটা যুগ তৈরি হয়ে গেল ফিকির চাঁদ ফকিরের গান। এবং আমার মনে হয়, আমার ধারণা, সেই প্রথম বাংলা ব্যান্ডের সূচনা। তখন তো মঞ্চ ছিল না, মঞ্চের হ্যাঁ। বাইরে মঞ্চের বাইরে। বলা যায় বাংলা ব্যান্ড। ঠিক ঠিক একদম। ধনঞ্জয় দা, এই যে আপনি বাংলাদেশের কুষ্টিয়ার কথা বললেন, এইরকম আপনার গবেষণার সূত্রেই বলুন বা লেখার সূত্রেই বলুন, আপনাকে তো বিভিন্ন দেশে বিভিন্ন সময় যেতে হয়েছে। ইতালি, ফ্রান্স, বার্লিন, জার্মান, বাংলাদেশ, ভুটান, অনেক জায়গা আপনার ঘোরা। একটু সেই অভিজ্ঞতাগুলো যদি শেয়ার করেন, হয়তো সবটা সম্ভব হবে না কারণ সময়টাও খুব কিন্তু সীমিত, কিন্তু তার মধ্যেও একটু যদি স্মরণীয় কিছু জায়গা আমাদের বলেন। এই কিছুদিন আগে একজন লকডাউনে, মানে একটি হ্যাঁ। ভালো পত্রিকা, শান্তিনিকেতন বলে একটি পত্রিকা, লকডাউনে কি করছি সেইটা আমাদের লিখতে বলেছিল। সোশ্যাল ডিস্টেন্সিং এখন তো হচ্ছে, দূরত্ব হুম বজায় রাখা। হুম 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 হুম। আমি সেখানে প্রথম লিখেছি, তোমার এই কথাটাই সেটা মনে পড়ে গেল, হ্যাঁ যে প্যারিস, প্যারিস হচ্ছে চুমুর শহর, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ। মানে তার আগে ইউরোপের বেশ কয়েকটা শহর দেখে যখন প্যারিসে নামলাম, হুম। যেখানেই দেখি লোকে চুম্বন করছে। তার আগে তো আমি চুম্বন করা দেখিনি, আমরা এখানে কোথাও দেখিনি। মানে খুব স্বাভাবিক। বান্ধবীকে চুম্বন করতে গেলেও সেই কোথাও একটা মানে বনবাসে গিয়ে করতে হয়, তাহলে তো মুশকিলের ব্যাপার। নিশ্চয়ই। এই শহরের সব জায়গায় চুম্বন, বুঝেছো? মানে এসকেলেটারে চুম্বন, ঠোঁটে ঠোঁট হুম রাখলেন, হুম নেমে হুম গেলেন, হুম ট্রেনে হুম। ওঠার আগে শুধু দুজন আলাদা হলেন, ট্রেনে উঠে আবার তারা মানে দুটি ঠোঁট এক হলো আর কি। এখনো। মানে ভারী অদ্ভুত, মানে হুম। অবাক করা জায়গা। প্যারিস কেন প্যারিস? এইটা একটা, তোমার পরে যদি কোনোদিন ইন্টারভিউ করো, হ্যাঁ হ্যাঁ যদি হ্যাঁ। কোনো মনে হয় প্রাসঙ্গিক, এই নিশ্চয়ই। প্যারিসের কথাই শুধু বলা যায়, কারণ আমি একদম। যে জায়গাটায় ছিলাম সেই হ্যাঁ। জায়গাটাকে বর্ণনা করা খুব দরকার। অনেকে গেছেন, হুম। সেটা একটু ভালো জায়গা বলাও যায়। নিশ্চয়ই। এই সোশ্যাল ডিস্টেন্সিং এ প্যারিসের কি হবে? তারা তো তার মানে এখন আর চুম্বন করতে পারছেন করতে না। পারছে না। তো প্যারিস কি চুম্বন শূন্য হয়ে যাবে? আমার মনে হয়েছিল, প্রথম আমার ভাবনা এইটা। ঠিক ঠিক ঠিক।
আর যেটা গেছিলাম সেটা 2008-এ আমার প্রথম ইউরোপ যাওয়া, সেটা হচ্ছে যে চার্লস ইউনিভার্সিটি, প্রাগ শহরে। প্রাগ। এই প্রাগ শহর মানেটা জানো তো, এই জায়গাটা হচ্ছে বোহেমিয়া বলে একটা জায়গা আছে। হুম হুম। বোহেমিয়া, বোহেমিয়া তো হচ্ছে প্রাগ। এই যে হ্যাঁ, বোহেমিয়ান বলে যে কথাটা আমরা শুনি না, বোহেমিয়ান, বোহেমিয়ান একদম মানে বোহেমিয়ান, ঘুরে ঘুরে বেড়ায় ইত্যাদি এরকম ভ্রাম্যমান করে। জীবন, এই, একদম। হ্যাঁ, এই বোহেমিয়া জায়গা থেকেই কিন্তু বোহেমিয়ান শব্দটা এসছে। আচ্ছা আচ্ছা আর আমার ফার্স্ট বিদেশ যাওয়া হচ্ছে সেই বোহেমিয়ায়। আচ্ছা। আমার সেই ফেরিওয়ালা জীবন হ্যাঁ, এই একদম। বোহেমিয়ান এখন মিলে কি যাচ্ছে, অদ্ভুত মানে মিলিয়ে মিলে দেওয়া, যায়, এখন না মিলে মিলে কি যায়। মিলে যায়। একদম। তো সেই বিশ্ববিদ্যালয়টা 650 বছরের পুরনো, চার্লস বিশ্ববিদ্যালয়, 2008। সেখানে আমি বাংলা লৌকিক দেব দেবী নিয়ে বলতে গেছি, আচ্ছা। এবং তারপরে ওখানে বাংলা ডিপার্টমেন্ট আছে, সেখানে ক্লাস নিয়েছিলাম বাহ। কয়েকজনের। তাদেরই কয়েকজন বাংলা শিখে এখন লন্ডন থেকে রিসার্চ করছে মহাভারত নিয়ে, আমার বাড়ি ভুলে গেছে তারা। এটাও ভাবা যায় এই হ্যাঁ, জিনিসও বাংলা হয়। নিয়ে তারা পড়াশোনা করছে, রীতিমতো পড়াশোনা। তারপরে 2009-এ গিয়েছিলাম ঢাকাতে, বাংলাদেশ। হুম। 2010-এ ইটালিতে একটা বই মেলা হয়েছিল, তুরিন শহরে। সেটার গেস্ট মানে কান্ট্রি বা থিম কান্ট্রি ছিল ইন্ডিয়া, ফলে ইন্ডিয়ার কয়েকজন লেখক গিয়েছিলেন, আমিও গিয়েছিলাম সেখানে। সেখান থেকে আসি ফ্রান্সে, মানে প্যারিসে। ব্যাস। এবং ওইটা হচ্ছে কি, আল্পসের একদিকে ইটালি, একদিকে ফ্রান্স আর কি। হুম হুম হুম। একটুখানি 1 ঘন্টার পথ। তা উঠতে উঠতেই দেখা যায় আল্পসকে, মানে আমরা যে জায়গাটা ছিলাম টুরিন, টরিনো বলা হয়, হ্যাঁ। সেখানে চারিদিকে এই পর্বত রাশি আর কি। আচ্ছা। আর সেখান থেকে একদিনের জন্য যাওয়া হচ্ছে পিসা, পিসা লিভিং টাওয়ার অফ পিসা, হেলানো মিলার পিসার যেটা হ্যাঁ আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম সেইটা একদম। আর কি। আচ্ছা আচ্ছা। সেটা যাওয়া। তো ওই বইমেলাটা একটা বিরাট অভিজ্ঞতা, আন্তর্জাতিক বইমেলা প্রথম দেখা আমার। খুবই ভালো লাগার। তারপরে প্যারিস, প্যারিস শহরে লুভর মিউজিয়াম, আইফেল টাওয়ারের মাথায় রাত্রির 2:30-এর সময় ওটা। আহ, সেই সব জায়গা, নটরডাম মানে চার্চ, সেটা তো এখন কিছুদিন হ্যাঁ। আগেই ভস্মীভূত হয়ে গেল। এই ঘুরে বেড়াতাম। প্যারিস মানে এক সুন্দর জায়গা। তারপরে 2011 সালে গিয়েছিলাম জার্মানিতে, ছিলাম কদিন। তার আগে একবার একবেলার জন্য জার্মানি গিয়েছিলাম, বার্লিনে। সেটা খুব সুন্দর। সেটা সুনীল দার সঙ্গে ছিলেন। মনের মানুষ ছবির একটা হ্যাঁ। শো হয়েছিল সেখানে। আচ্ছা সুনীল দা বক্তব্য রাখলেন, আর মানুষেরা এলেন। সুনীল দার কবিতার উপরে আমার বলা ছিল, আচ্ছা। তারপরে মনের মানুষ ছিল। এখন এই যে বার্লিন জায়গাটা ভারী অদ্ভুত, এই বলতে বলতে মনে পড়ে যায় যে হ্যাঁ হ্যাঁ। সুনীলদার একটা লেখা ধারাবাহিক বেড়েছিল যে ইতিহাসের স্বপ্নভঙ্গ। হুম হুম হুম। ইতিহাসের স্বপ্নভঙ্গ মানে ইউরোপিয়ান, মানে ইউরোপের পার্সপেক্টিভে লেখা। তো যখন এই বার্লিন প্রাচীর, মানে আগে তো পূর্ব পশ্চিম আলাদা ছিল, একদম। প্রাচীর ছিল। হুম হুম। তো সেই প্রাচীরটা আমরা গিয়ে দেখেছি, মানে ভাঙা ভাঙা আচ্ছা। কিছু দ্রষ্টব্য হিসেবে রাখা হ্যাঁ আছে। হ্যাঁ তো হ্যাঁ। যখন এই বার্লিন ওয়ালটা ভাঙা হচ্ছে, তখন সুনীলদা ইন্ডিয়া থেকে গিয়েছিলেন, আচ্ছা। এবং উনি এবং বাদল বসু দুজনে গিয়েছিলেন, এবং তারা ভেঙেছেন। ভাঙা মানে প্রতীকী ভাঙা, মানে এই এক হবার যে হুম হুম হুম। বিষয়, সেটা বিষয়। ব্যাপারটা। তো যখনই মনের মানুষ হচ্ছে সেখানে, যে জায়গাটার নাম হচ্ছে চেক পয়েন্ট চার্লি, অর্থাৎ ইস্ট আর ওয়েস্টের একটা জাংশন, খুব আচ্ছা। ইম্পর্টেন্ট জায়গা। মিলিত। এই ইস্ট এন্ড ওয়েস্টে সেইখানে যখন চেক পয়েন্ট চার্লিতে এই অনুষ্ঠানটা হচ্ছে, মানে মনের মানুষ হচ্ছে, আমি তখন ভাবছি যেটা তো আসলে মানে মনের মানুষ কি ওই লালন, তার কোনো ধর্ম নেই, জাত নেই, তিনি গান দিয়ে সবাইকে জুড়ছেন। আর সেই তো জুড়ে যাওয়া বার্লিন, একদিকে পূর্ব একদিকে পশ্চিম, কত রক্ত ঝরেছে, কিন্তু আজ এক। কিন্তু অন্য একটি জায়গায় অন্য এক লালন, ভিন্ন এক লালন, এই মানে ইউরোপে যেন সেই আবার গান গাইছে, ঠিক ঠিক। আবার এক হচ্ছে। প্রভেদ নেই আমাদের, একদম একদম। গান এক করে দিচ্ছে। আরে মানে খুব খুব মানে এতে ছিলাম, কারণ আমি হরিনাথ নিয়ে কাজ ভাবপ্রবণ করেছি, হয়ে যাওয়া। হরিনাথ লালন ফকির। সেই ঠিক। মনের মানুষ হচ্ছে সেখানে সুনীলদার মতো একজন প্রবাদ প্রতিম মানুষ রয়েছেন। আমি তার উপর বলছি চেক পয়েন্ট চার্লি, যেখানে ইস্ট ওয়েস্ট ভাগ ছিল, মানে ইতিহাসে নিয়ম ছিল। একদমই তাই। একদম। এইসব। আহ, আর বিশেষ বাড়াচ্ছি না, তোমার সময় অল্প বলে। না না, সময় ঠিক আছে, আর একটু হোক না। আমি একটু ব্রেকটের নাট্যশালা সম্পর্কে একটু জানতে চাই। আমার হ্যাঁ, এটা। বার্লিনের হ্যাঁ। ওইখানে, বার্লিনে এটা। বেশ কয়েকটা জায়গা আমার দেখার সৌভাগ্য হলো। হ্যাঁ হ্যাঁ ওখানে একটা নদী আছে, স্প্রি নদী আর কি, হ্যাঁ। স্প্রি নদী। স্ত্রী। তা স্প্রি নদীর ধারে যেতাম, লম্বা বিয়ার নিয়ে সকাল থেকে বসে থাকতাম আর কি। ভারী চমৎকার জায়গা। এমনি জার্মানি আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগার জায়গা। তা একজন বললেন যে চলো তাহলে আজকে যাওয়া যাক। হুম। কোথায় যাওয়া যাবে? বললো বার্লিনার এনসাম্বল দেখতে যাবো। বার্লিনার এনসাম্বল কত দূর এখান থেকে? বললো এখান থেকে একটুখানি যাওয়াই যাবে, হেঁটে যাবে। আর আমি হেঁটেই ট্রাভেল করতাম, কেন কি, যে জায়গাটাকে দেখার জন্য। হুম হুম হুম।
জায়গাটাকে দেখার জন্য। মানে আমি ঘুমোতাম না, সারাদিন হাঁটছি আর নয় মানে পাবলিক প্লেসে চলছি পুরোটা ঘোরার জন্য। আমরা তো অনেক মাসের পর মাস থাকিনি, কয়েকটা দিনের জন্য ঠিক যাওয়া, ঠিক কাজ ঠিক সেরে আবার ফিরে আসা। ঠিক। তো সেইখানে গিয়ে দেখলাম বার্লিনার এনসেম্বল, মানে পৃথিবীর নাটকের ঈশ্বর যাকে বলা হয়, ব্রেক ব্রেক্ট। আর নাট্যশালা। আমি দেখে অবাক হয়ে গেলাম যে এই এই যে আমরা ব্রেক বলি, এই সেই জায়গা। ধাতব মূর্তি, ব্রেক্টের মূর্তি রয়েছে, বসে রয়েছে নাট্যশালা, নির্জন, ম্যাপল গাছের ছায়া পড়েছে, ভারী অদ্ভুত। আমার কেমন জানি মনে হলো যে এটাই তো ঠিক। আমাদের রামকৃষ্ণদেব বলছেন যে নাটক লোক শিক্ষা দেবে, হুম আর হুম উনি হুম, সারা জীবন একদম যে নাটক করলেন তা কিন্তু সমাজের জন্য। একদম। ব্রেক্টের কোনো নাটক এমন নয় যে মজা করছি বসে বসে, ঠিক মানে ঠিক সেটা ঠিক। সমাজের জন্য। সমাজের জন্য। আমি যে তখনও সেভাবে নাটক মানে লিখছিলাম না, নাট্যকার হবে এরকম কোনো আশাও ছিল না, কিন্তু সেখানে দাঁড়িয়ে ঠিক করলাম যে নাটক যদি লিখতে হয় তাহলে ওই ধারণাগুলোকে লিখতে হবে, যেগুলো সমাজের ভেতর দিয়ে একটু মানুষকে একটু ভাবা। এইসব কাহিনী যে দিয়ে একটা যে দাঁড় করানোর যে প্রচেষ্টা, আমি ভাবলাম ওটা আমার নেই, ওটা আমার দ্বারা হবে না, বরং নতুন একটা কিছু করা। এবং তার সিদ্ধান্তটা বা ওই 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 যে প্রভাবটা আমাকে পড়লো, ওই দেখাটা আমাকে ভীষণ ভাবালো যে নাটকে অন্তত আমি সমাজের নতুন কথা বলবো, দৃষ্টিভঙ্গি পরিবর্তনের কথা, মোটিভেশনের কথা, ইতিবাচক চিন্তার কথা বলবো, নতুন ধারণা দেবো। তা যদি অবাস্তব হয়, কিন্তু ধারণাটা নতুন, মানুষ একটা বাঁচার যোগ পায়, একটা শক্তি। আমি চেষ্টা করেছি, আমি পেরেছি বলছি না, না। কিন্তু হ্যাঁ। চেষ্টাটা হয়েছে। ঠিক। এবং ওই বার্লিনেই, সেটা আমি যেতে পারিনি, ওখান থেকে আরো দুটো জায়গায় যাওয়ার কথা ছিল। একটা হচ্ছে কাপুটে, যেখানে আলবার্ট আইনস্টাইন আর রবীন্দ্রনাথ হুম। দেখা করেছিলেন একদম। 30-32-এ, হুম 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 সেইটা। আর একটা ছিল যেটা নিয়ে আমার একটা বড় লেখা পড়ে, কারণ এই বার্লিনে থাকাকালীন আমি কিছু মিউজিয়াম দেখেছিলাম। হুম হুম যেখানে বার্লিন ওয়াল ছিল সেটা ভেঙে গিয়ে সেখানে অনেক ইতিহাসটা রাখা রয়েছে। হুম মানে হিটলারের সময়ের যে ইহুদি নিধনযজ্ঞ, হলোকস্ট হয়েছিল, হলোকস্টের নিদর্শন রয়েছে। হুম সেটা ভীষণ ভাবে আমাকে তাড়িত করে। আমার ইচ্ছে ছিল ওখান থেকে পোল্যান্ড যাওয়া, আউসভিটজ ক্যাম্প দেওয়া, মানে কনসেন্ট্রেশন ক্যাম্প দেখা, কিন্তু সেটা হয়নি। আমি তারপরে বেশ কয়েক বছর পরে লিখেছিলাম তুলে নাও তোমার পতাকা বলে একটা বড় দৃশ্য শ্রাব্য। তার মূল কারণ হচ্ছে যে 1942-এ একটা কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানোর জন্য বাচ্চাদের পাঠানো হবে, তো সেই পাঠানোর আগে তারা ডাকঘর নাটক করছে রবীন্দ্রনাথ। এই যে রবীন্দ্রনাথের ডাকঘর নাটক তারা কেন করছে, সেই ইতিহাসটা নিয়েই আমার এই লেখাটা। এবং তার তথ্য আমি পেয়েছিলাম হচ্ছে যে নারায়ণ সান্যালের আহ, বই থেকে। এবং হুম। তার থেকেও বড় কথা, আমি বার্লিনের ইতিহাসটা তো দেখে এসেছি, ঠিক নিজে ঠিক চোখে দেখে এসেছি। ঠিক ইস্ট ওয়েস্টের যে প্রাচীর, যে ইহুদি নিধন যজ্ঞ, সেই ইতিহাসগুলো জেনে এসেছি। ঠিক। কি মর্মান্তিক, কি মর্মান্তিক। সেইটা ডাকঘর কেন, কেন ডাকঘর? এবং সেটাতে সুধা বেঁচে ফিরেছিল আর কি। হুম হুম ওই হুম যখন ডাকঘর অভিনীত হয়েছিল, সেটাও একটা স্বপ্নের মতো। উম, এইগুলো আমাকে ঠিকই। ভীষণ ভাবে প্রভাবিত করেছে। ধনঞ্জয় প্যারিসে দা। যেমন আমি, হ্যাঁ হ্যাঁ প্যারিসের আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এই নাটকের প্রসঙ্গে এলো বলে, হ্যাঁ হ্যাঁ প্যারিসের স্ট্রিট থিয়েটার খুব বিখ্যাত আর কি। মানে রাস্তায় রাস্তায় গেলে, যেমন একদম। চুনুর কথা বললাম, হুম হুম এটা হুম মজা করে বললাম তোমাকে, হুম 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 হুম। আহ, মানে আহ, নাটক হয় আর কি, হ্যাঁ ওদের একটু হ্যাঁ স্টাইল আলাদা, কিন্তু হ্যাঁ প্যারিসে যেতে যেতে আমি নাটক দেখেছি। আর পৃথিবীর যেটা ফার্স্ট মাল্টিমিডিয়া থিয়েটার বলা হয়, আমি যা শুনেছি, সেটার নাম হচ্ছে ম্যাজিক্যাল ল্যাটার্না। ল্যাটার্না মানে হচ্ছে যে ওদের ভাষায় লণ্ঠন, আর ম্যাজিক লন্ঠন। মানে হচ্ছে ম্যাজিক হুম লণ্ঠন আর কি, ম্যাজিক লন্ঠন। বাংলা করলে যেটা বোঝায়। হুম হুম তো সেটা আমি প্রাগে দেখেছিলাম 2008। মাল্টিমিডিয়া কনসেপ্টে কি করে হচ্ছে, মানে নাটক তার সঙ্গে প্রযুক্তি, মঞ্চ তার সঙ্গে সিনেমা, সিনেমার সঙ্গে তাদের উন্নত প্রযুক্তি একসঙ্গে কি করে মঞ্চে যাচ্ছে, সে মানে দেখার মতো যে কোথায় চলে যাচ্ছে সব। ঠিক ঠিক। এইরকম ভাবে নাটক দেখেছি আমার কিছুটা। ধনঞ্জয় দা, এই প্রসঙ্গে একটা জিনিস আমি জিজ্ঞেস করছি যে এই যে লেখালেখির একটা তাগিদ বা লেখালেখির যে বিষয় নির্বাচন, সেটা কি এই যে ভ্রমণ পিপাসু মন হলে অনেকটা সুবিধে হয়? মানে যেহেতু আপনি বললেন যে এক একটা শহরকে আপনি মানে যেহেতু সময় কম ছিল, আপনি হেঁটে হেঁটে দেখার একটা তাগিদ অনুভব করেছিলেন, এবং এইটা খুব কাজে লাগে বলে আপনি বিশ্বাস করেন? নিশ্চিত ভাবে করে, একদম। নিশ্চিত ভাবে, মানে যে কোনো লেখকের ক্ষেত্রেই করে। আর আমি তো ধরো আহ, এই
এইগুলো যেমন দেখেছি তেমনি এমনি পশ্চিমবঙ্গটাকেও ভুলে খেয়েছি প্রায় বলা যায়। একদম একদম। বহু জায়গায় মানে ধরো অনেক জায়গায় অনেক কিছু আমি গ্রামে অকারণে ঘুরেছি আর কি। হুম জয়দেবের মেলায় কাটিয়েছি, সে নিয়ে আমার একটা উপন্যাসও আছে। হুম বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, বহু জায়গা। বন্ধু বান্ধবরা আছে, কবিরা আছেন, কবি সম্মেলন হচ্ছে, যাচ্ছি, দেখছি, থাকছি, সেইখানে থাকছি, তাদের মতো করে থাকছি, দেখছি, সেটার একটা বিরাট ব্যাপার। বিরাট ব্যাপার। মানে সুন্দরবন নিয়ে যখন আমি উপন্যাস লিখছি, সুন্দরবনের বহু জায়গা আমি বহুবার বহু জায়গা মানে ঘর বাড়ির মতো করে ফেলেছিলাম। আজকের এই অনুষ্ঠানটা চলতে চলতে আমার বারবারই মনে হচ্ছে যে আমি আরো 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 কিছু শুনি, মানে শোনার তাগিদটা বেড়েই যাচ্ছে, আমার আগ্রহটা বাড়ছে, কিন্তু সময়টাও তো একটা সীমার মধ্যে আছে। তো ধনঞ্জয় দা, দৃশ্য সব শ্রাব্য যে বিষয়টার প্রসঙ্গে আসি একটু, সেটা হচ্ছে শরণার্থীর স্বপ্নভঙ্গ। সেটা নিয়ে যদি একটু কিছু বলেন, কারণ সেটি কৌশিক রায়চৌধুরী স্মৃতি পুরস্কার পেয়েছে লেখাটি, একটু যদি বলেন আমাকে। শরণার্থীর স্বপ্নভঙ্গ মানে কিছু বছর আগে হুম কাগজে একটা ছবি দেখেছিলাম সকালবেলা উঠে, যে একটি ছেলে, আলান বলে একটি ছেলে, ছোট ছেলে, লাল জামা গেঞ্জি পরা, সে সাগরের ওপরে উল্টে শুয়ে রয়েছে, মানে হুম মারা গেছে। হুম হুম কারণ এই এই বিভিন্ন দেশ থেকে শরণার্থীরা হুম প্রবেশ করছে অন্য দেশে, করছিল বিভিন্ন, সারা ইউরোপ ব্যাপী এসব হচ্ছে। অনেক দেশ আশ্রয় দিয়েছে, অনেক দেশ আশ্রয় দিতে পারেও নি, অনেক দেশ আবার সেই শরণার্থীদের মানে মরুভূমিতে নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছে। মানে এই যে পরিস্থিতি, এই যে অসহায়তা মানুষের, কখন মানুষ এক দেশ থেকে আরেক দেশে যায়। সিরিয়ার অবস্থা, আহমেদ জুদ মনে পড়ে গেল, সে নর্তকী, একজন নর্তক, সে নাচছে, আহ, সে ধ্বংসাবশেষের উপর নাচছে। এই যে এরকম বহু মানুষ আছে, মানে রিফিউজি ক্যাম্প, দেশ থেকে আরেক দেশে চলে যাওয়া। কখন আমি আমার বাড়ি ছেড়ে যাই বলতো, কখন? যখন আমার আর কিছু করার নেই, আমার যন্ত্রণার দিন অতিবাহিত করার পর আমার শুধু প্রাণ আছে আর কিছু নেই, তখন আমি বাড়ি ছাড়ি। আর সব মানুষই তাই। এবার দেশ ছাড়ে কখন? যখন আর কিছু করার নেই, মানে বাড়ি ছেড়ে তখন নিজের দেশের আরেক জায়গায় যায়, দেশ ছেড়ে চলে দেশ যাচ্ছে, ছেড়ে চলে যাওয়া। ছোট ছোট ডিঙি করে ভূমধ্য সাগর পেরিয়ে চলে আসছে, সেখান থেকে ইউরোপে ঢোকার চেষ্টা করছে। এই যে অসহায় মানুষের মৃত্যু, এই যে যন্ত্রণা, এ তো সেই হলোকস্টের মতো, এটা পরিকল্পিত নয়, কিন্তু কোথাও একটা কিছু ঘটছে যার জন্য এই মানুষগুলো মারা যাচ্ছে, অসহায় হয়ে যাচ্ছে। জার্মানি তাদের ইতালি দিয়েছে, স্পেন দিয়েছে, এরকম বহু দেশ দিয়েছে, শরণার্থীদের আশ্রয় দিয়েছে, চেষ্টা করেছে মানুষের পাশে দাঁড়ানো। এই আমি মানুষ হয়ে আমার যে বোধ, মানে এই ইউরোপের ধরো মানে ভূমধ্য সাগর আমি দেখেছি, এই যে পেরোনো, এই যে যাত্রী, এই যে এদের জায়গা, এই অসহায়তা, এগুলো আমাকে ভীষণ ভাবে বিদীর্ণ করছে। এবং সেটাই হচ্ছে শরণার্থীর স্বপ্নভঙ্গ। মানে শরণার্থী হিসেবে আমি আশ্রয় নিচ্ছি তোমার কাছে গিয়ে, আমার স্বপ্ন নেই, কিন্তু তুমি আশ্রয় দিলে না, সেটাও তো আমার স্বপ্ন ভঙ্গ। আমার নিজের দেশের স্বপ্ন নেই, তোমার কাছে কিন্তু আমার স্বপ্নটা ভেঙে গেল। আমি ভাবতাম যে হয়তো কৃষিকার বাড়ি একটু আজকের দিনটা কাটিয়ে দিতে পারবে, তুমি বলে না না না, হবে না, সম্ভব। আমি বারান্দাতেও থাকতে পারলাম না, বাইরে প্রচুর বৃষ্টি হবে। ভাবো তুমি, আমি একটা সাধারণ উদাহরণ একদম দিলাম, একদম একদম তাই। সাধারণ একটা সুন্দর উদাহরণ দিলাম। ঠিক। মানুষ যখন দেশ ছেড়ে চলে যাচ্ছে, ছোট বাচ্চা তাদের জিনিসপত্র রেখে তখন যখন সব চলে যায়, কি অসহায়তা। তা আমরা যে সময় বসবাস করছি, যে সময় বাস করছি, সেই সময়টা আমাকে ভীষণ ভাবে ভাবতে। মানে এক সময় ধরো যখন আমরা এই বলাটা তুমি বললে যে হুম লেখালেখি ওরাই আর কি হুম আলোচনা হচ্ছে, তখন আমরা আনন্দে নিতাম, হুম নিজের লেখা ছাপা হবে, দেখবো নাম, সেই এখন নিজের লেখা ছাপায় নাম দেখার আর সেই আনন্দটা নেই আর কি। তার থেকে বড় হচ্ছে আনন্দটা তখন পাই ছাপার অক্ষরে নাম দেখলে, যখন সমাজের মানুষের কাছে আমার লেখার কোনো সামান্য দাম থাকে, মূল্য থাকে, ঠিক ঠিক ঠিক। সে গ্রহণ করে, যে না এই লেখাটা আমাদের কাজের, আমাকে ভাবাচ্ছে, আমাদের একটু রাখতে হবে লেখাটাকে, বা আমাদের একটু পড়তে হবে, বা আমাদের একটু পড়তে হবে, পড়তে হবে। অর্থাৎ সমাজের সঙ্গে আমার যে যোগ, আমার যে অনুভূতি, সেইটা আমার লেখায় ভীষণ ভাবে একটা সময়ের পরে, বিশেষত দৃশ্য শ্রাব্য বা এই নাটক গুলো ভীষণ ভাবে এসে পড়েছে। শরণার্থীর স্বপ্নভঙ্গ তারই একটা আহ লেখা বলতে পারো, হ্যাঁ প্রায় 1-1.5 ঘন্টার একটা প্রযোজনা, একদম। যেটা আমার কাছে খুব আনন্দের বিষয় যে শঙ্খমালার কাছ থেকে কৌশিক রায়চৌধুরী স্মৃতি পুরস্কার পেয়েছে।
এবং তাদের এটা করার কথা ছিল। এখন এই লকডাউন হয়ে তো সব আটকে ওলট গেল। পালট, আমরা জানি না কি হবে বা কি আছে। ঠিক 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 কিন্তু এগুলো একদম। আমাদের আমাদের ভালো লাগা, ভীষণ ভালো লাগা যে সমাজের জন্য, মানুষের জন্য। আজকে ধরো একটা সময় যখন দেশ ভাগ হলো, তখন বাংলাদেশ থেকে কত লোকে ভারত তাদের স্থান দিয়েছে, জায়গা ঠিক দিয়েছে, ঠিক 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 একদমই। তাই তো? আর ঠিক একদম তারপরেও রাজনৈতিক অস্থিরতার জন্য মানুষকে চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে যেতে একদম হয় তার এখনো তার অস্তিত্ব, এই আইডেন্টিটি। সামগ্রিক। ঠিক 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 একদম। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকেই চলে এসেছি। আমার একটু জানার ইচ্ছে, রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ আপনার জীবন দর্শনে ঠিক কিভাবে আছেন, এইটা যদি একটু আহ বলেন। রবীন্দ্রনাথ একদম। ভীষণভাবে আমাকে প্রভাবিত করে বলতে পারো। হ্যাঁ মানে আমার মতো সামান্য মানুষকেও রবীন্দ্রনাথ জাগিয়ে তোলে। আমি রবীন্দ্রনাথকে পড়ি আমার মতো করে। রবীন্দ্রনাথের প্রবন্ধ আমার বড্ড ভালো লাগে, হুম ভীষণ। মানে পড়তে পড়তে এমন এমন জায়গা পাই, এমন এমন জায়গা তৈরি হয়, আমি ভাবি এ তো আমি কোনোদিন চিন্তাই করতে পারতাম না এরকম। ঠিক অর্থাৎ চিন্তার স্বকীয়তা, যেটা আমার চিন্তার শক্তিকে, আমার বোধকে রবীন্দ্রনাথ বাড়িয়ে দেয়। আর আমি যখন পড়ি, আমি তখন ভাবি, এই ভাবতে গিয়েই তো আমি বড় হয়ে যাই, আমার নিশ্চয়ই। দর্শন পরিষ্কার হয়ে যাবে। এরকম অনেক টুকরো টুকরো উদাহরণ দিয়ে বলাই যায়, সময় কম। তবু একটা বলি যে রবীন্দ্রনাথ হ্যাঁ একবার খুব অসুস্থ, খুব অসুস্থ। তিনি ইউরোপ যাওয়া তার আহ, পরিত্যক্ত হলো, হ্যাঁ যে হ্যাঁ তিনি হ্যাঁ হ্যাঁ গেলেন না। হ্যাঁ তা একদম। সবাই বলছেন যে ঠিক আছে, যাওয়া হলো না। তো তার 3 মাস বাদে আবার তিনি পরিকল্পনা হুম করছেন যে আবার যাবার। ইউরোপ যাবেন। একজন চিঠি লিখছেন এক মহিলা, যে আপনি কেন, আগেও তো অনেকবার ইউরোপ গেছেন, তা আবার কেন যাবেন, তা হুম 1 বছর বাদে গেলেই হতো। মানে ব্যাপারটা কি, যে জাহাজে করে যাবেন, হ্যাঁ তা তার তখন 50 বছরের বেশি বয়স, যদি রাস্তায় কিছু কিছু হয়। হয়, মানে জলপথে কিছু হয়, এই তো ওরকম তো আর এই বলা যায় না যে একদম। কিছু হলে আপনি কি করবেন। এটা একটা ইঙ্গিত। ঠিক ঠিক ঠিক। রবীন্দ্রনাথ চিঠিতে তাকে লিখছেন যে বিদায় নিতে হলে পৃথিবীর মাঝখান থেকে নেবে, গৃহকোণ থেকে। বিদায় নিতে হলে পৃথিবীর মাঝখান থেকে নেবে, একদম। গৃহকোণ থেকে না। তা আমরা অনেক সময় তো কনফিউজড থাকি, যাব কি যাব না, যদি কিছু হয় কি নিশ্চয়ই হলে হতে পারে। নিশ্চয়ই। তো ঠিক ধরো এইরকম একটা ব্যাপার আর কি। তো তখন এই যে উদাহরণটা, এই যে একটা ঘটনা, সেটা যদি আমরা একটু শুনে নিই, তখন মনে হয় ঠিক আছে, যদি বিদায় হয় পৃথিবী থেকেই হোক হয়ে যায়, না। কি হোক আছে, না। ঘরে বসেই যে হবে না তার কোনো মানে আছে নাকি, হতে হতে একদম পারে আর। একদম একদম। এইরকম এরকম অনেক অজস্র উদাহরণ আছে। রবীন্দ্রনাথ যেমন বলছেন যে ধরো মন মন খারাপ, হ্যাঁ, উনি বলছেন মন খারাপ অনেকটা কুয়াশার মতো। হুম 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 তো কুয়াশা যদি আমরা কৃত্রিম ভাবে কি আঁকশি দিয়ে সরাতে পারি, পারি না। নিশ্চয়ই নয়। রোদ উঠলে কুয়াশা এমনি সরে যায়। এমনি সরে যায়। তা মনে যখন আলো এসে পড়ে, তখন মন এমনি ভালো হয়ে যায়। ঠিক জোর করে মন খারাপকে সরানো যায় না, ঠিক। অসম্ভব। আমাদের সবারই তো কিছু কিছু মন খারাপ হয়। নিশ্চয়ই এমনি নিশ্চয়ই। আবার কোনো একটা ভালো ঘটনা ধরো, ভালো গান ধরো, ভালো কিছু ধরো, সেটাকে সরিয়ে দিল। ঠিক। এই যে খানিকটা খানিকটা আমি মানে পড়ে যেটা পাই, হ্যাঁ, নাটক থেকে রবীন্দ্রনাথের পাই, এই মানে তুলনাহীন। মানে আমাদের ভাগ্য, জানো তো, যে আমরা বাঙালি এবং আমরা রবীন্দ্রনাথকে বাংলায় পড়তে পারি, আর রবীন্দ্রনাথের ঠিক। মতো একজন মানুষ মানে আমাদের দেশে আছেন, মানে একদম ছিলেন। ছিলেন। এটা ভাবা যায় না। মানে কিরকম ধরো, প্রেম ছেড়ে রাখলে বাধা পড়ে, ভাবতে গেলে চলে যায়। একদম। মানে এইটা তুমি তো ভাবো আমরাও কত, একদম সত্যি তাই। মানে এটা একটা আলাদা বিষয়। ভাবো এইরকম এইরকম যে কতগুলো কথা, শুধু এই একদম। কথাগুলোই যদি আমরা বলি আর কি, তার ঠিক জীবন ঠিক ঠিক দর্শন, তো ঠিক ঠিক। তো তখনই মনে হয় যে সত্যি তো এরকম একটা ঘটনা। আচ্ছা, নিজেকে একটু ভাবায়, নিজের একটা বোধ তৈরি হয়, নিজের একটা দর্শন তৈরি হয়। ঠিক। এরকম ভাবে মানে রবীন্দ্রনাথও আলোচনার একটা বড় প্রেক্ষিত আলো হতে পারে। বড় আমি আর ব্যক্তিত্ব। কথাকে বাড়াচ্ছি না, বেড়ে যাবে বলে। তোমার সময়ের কিনারা এসে চলছি ও আর কি, একদম শেষের কিনারায় এসে গেছি। একদমই শেষের দিকে। আজকে আমার একটা এই আড্ডাটা আমার কাছে অনেক সমৃদ্ধ হওয়ার একটা আড্ডা। এবং ধনঞ্জয় দাকে আবারও অনেক ধন্যবাদ যে ধনঞ্জয় দা এত ব্যস্ততার মধ্যেও আজকে ছিলেন, আপনি একটা সময় দিলেন আমাকে। এটা আমার কাছে অনেক বেশি প্রাপ্তির, আমি কৃতজ্ঞ থাকলাম আপনার কাছে। ধনঞ্জয় দা একদম শেষ শেষ করব, যেতে যেতে আপনার কি কবিতা একটু শুনতে পারি, বা কোনো লেখা দিয়ে কবিতা, যদি হ্যাঁ, শেষ। একটা হ্যাঁ, কবিতা বলছো, বা লেখা, তাহলে যাই হোক কিছু একটা দিয়ে শেষ করব আজকের অনুষ্ঠানটা। হুম, 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 হুম।
এই যেটা বেরিয়েছে সেটাই পড়ি, বুঝেছো? নিশ্চয়ই, একদম। কবিতাটার নাম হচ্ছে কি দিতে পারি তোমার। ভালোবাসার জন্য পুড়ে যেতে পারি, ভালোবাসার জন্য উড়ে যেতে পারি দূরে, শুধু তুমি যদি একবার বলো সবকিছু ফেলে রেখে বেরিয়ে যেতে পারি, ছিন্ন করে এই মায়া সংসার। উঁচু আকাশের দিকে চেয়ে শূন্যে রেখেছি আমার এসরাজ, প্রতিদিন রাতে ক্ষয়ে যাওয়া চাঁদের জ্যোৎস্নায় তোমার পাঠানো চিঠিতে স্বপ্ন সফর। বুকের ওপর হাত রেখে চুপ করে দাঁড়িয়ে আমি শুধু খুঁজেছি তোমাকে। কত কিছু দিতে চেয়েছি তোমার, ফরাসি পারফিউম, কালো চশমা, নতুন ব্যাগ, কোনো কিছুই নিলে না তুমি। তুমি চাইলে না কিছুই, শুধু কয়েকটি অক্ষর নদীর মতো আমাকে ভিজিয়ে ফিরিয়ে দিলে সবকিছু। বিষণ্ণ দিঘির জলে এখনো তোমার জন্মদিনে ছুঁড়ে ফেলা গন্ধ শিশিতে করেই মোরা দুঃখ। কি দিতে পারি তোমায় বলো, অথচ কেনই বা তুমি নিলে না কিছুই, এই কথাটুকু ছাড়া। অসাধারণ, অসাধারণ। খুব ভালো লাগলো ধনঞ্জয় দা। আবার কোনো একদিন আপনার ব্যস্ততাকে একটু কমিয়েও আমাদের অনুষ্ঠানে আবার পাবো, এই আশাই রাখলাম। খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ। শুভরাত্রি সকলকে। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে নমস্কার। আমিও ধন্যবাদ জানাই, তোমাকেও শুভেচ্ছা। অনেক কেটে দিলাম।